এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা একটা টু ওয়ে স্ল্যাব ডিজাইন করতে পারেন। তো আমরা জানি টু ওয়ে স্ল্যাব হলো যে সমস্ত স্ল্যাব তার উপরে আসা যে লোডগুলো সেই লোডগুলো দুটি ডাইরেকশনে বা দুদিকে ডিস্ট্রিবিউট করে দেয়, সে সমস্ত স্ল্যাবকে টু ওয়ে স্ল্যাব বলে। তো টু ওয়ে স্ল্যাব আমরা সাধারণত কনস্ট্রাকশনে বেশিরভাগ কাজগুলো টু ওয়ে স্ল্যাবেই করে থাকি। ওয়ান ওয়ে স্ল্যাবের ডিজাইনের কাজগুলো আমাদের কম হয়ে থাকে। আসুন আমরা একটা টু ওয়ে স্ল্যাবের ডিজাইন কিভাবে করা যায় সে সম্পর্কে অল্প কিছু জেনে নেই অর্থাৎ মোটামুটি একটা ধারণা নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো দেখেন, আমরা একটা কোশ্চেন তৈরি করছি। সে কোশ্চেনটা হচ্ছে, দেখতে পাচ্ছেন স্ক্রিনে, বিম কলাম সাপোর্টেড ফ্লোর স্ল্যাব অফ এ 93 feet 6 inches center to center distance of extreme column. Cyclone shuttering is to carry live load of 100 psf in addition to its own weight half inch thick plaster, 1/2 thick floor finish. Supporting column of 14-inch square are spaced orthogonally at an internal of 31 feet 2 inch and 25 feet 2 inch center along longitudinal and transverse direction respectively. Width of each beam is 40. Usually BNBC oblique ACI code moment coefficient design the slab by USD method. If f prime c equals to 3000 psi and f y equal to 60,000 psi। অর্থাৎ এই প্রশ্ন থেকে বুঝতে পারছেন যে বলা হয়েছে যে একটা বিম কলাম সাপোর্টের একটা ফ্লোর স্ল্যাব যেটা 93 ফিট 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, এবং এই যে ফ্লোরটা, এই ফ্লোরের উপরে লাইভ লোড আছে 10 psf এবং এই ফ্লোরের আপনার ফ্লোর হাইট 1/2 ইঞ্চি প্লাস্টার, 1.5 ইঞ্চি ফ্লোর ফিনিশ আছে। সাপোর্টিং কলাম যে কলামগুলো আছে সেটা হচ্ছে এক একটা কলামের থিকনেস 14 স্কোয়ার ইঞ্চ, অর্থাৎ 14 ইঞ্চি বাই 14 ইঞ্চি। এবং এই যে যে ফ্লোরটা, এই ফ্লোরটা ইন্টারনালভাবে একটা থেকে একটা ডিস্টেন্স আছে, অর্থাৎ একটা কলাম থেকে একটা কলামের ডিস্টেন্স আছে 31 ফিট 2 ইঞ্চি এবং 25 ফিট 2 ইঞ্চি। এখানে এ প্রাইম সি অর্থাৎ কনক্রিটের স্ট্রেন্থ দেওয়া আছে 3000 এবং রেনফোর্সমেন্টের ইলনেস স্ট্রেন্থ দেওয়া আছে 60,000 psi। তো আসুন প্রথমে আমরা ডিজাইনটা করে ফেলি। অর্থাৎ এখানে যেভাবে প্রশ্নটা যে সমস্ত বিষয়বস্তু বোঝানোর চেষ্টা করছে এগুলো ফার্স্টে আমরা যদি একটু ড্র করে নিই, ফ্রি স্কেচ করে নিই, তাহলে আমাদের ডিজাইনটা করতে সুবিধা হবে। তো দেখেন, আমি এখানে ডিজাইনটা করার চেষ্টা করছি। তো এখানে প্রশ্নে যেভাবে বলা আছে সেভাবে করা হয়েছে, যে অর্থাৎ টোটাল যে আমাদের লেন্থটা সেটা 93 ফিট 6 ইঞ্চি এবং অন্যদিকে 75 ফিট 6 ইঞ্চি। তাহলে প্রত্যেকটা কলাম টু কলামের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স আসে 31 ফিট 2 ইঞ্চি। এভাবে যদি আমরা 93 ফিট 6 ইঞ্চি পর্যন্ত যাই তাহলে একটা, দুইটা, তিনটা স্প্যান পাওয়া যায়, এবং অন্যদিকে 25 ফিট 2 ইঞ্চি করে প্রত্যেকটা স্প্যান, অর্থাৎ একটা, দুইটা, তিনটা স্প্যান পাওয়া যায়। আবার প্রশ্নে বলা আছে যে প্রত্যেকটা কলাম 14 ইঞ্চি করে থিকনেস। তো 14 ইঞ্চি যদি হয় তাহলে আমরা 14 ইঞ্চি এখানে একটা কলাম সেট করলাম। তো কলাম সেট করলে 1 ফিট 2 ইঞ্চি 14 ইঞ্চি। তো কলাম সেট করার পরে আমাদের কলামের আউট থেকে অন্য কলামের আউট পর্যন্ত আমরা যে স্পেসটা পাচ্ছি সেটা হচ্ছে 30 ফিট, এবং অন্যদিকে একইভাবে 14 ইঞ্চি ইন্টু 14 ইঞ্চি দুইটা কলাম যদি আমরা ড্র করি তাহলে এই কলামের আউট থেকে অন্য কলামের আউট পর্যন্ত আমরা যে ডিস্টেন্স পাচ্ছি সেটা হচ্ছে 24 ফিট। এটা বোঝানোর জন্য এখানে লিখে দেওয়া হয়েছে যে এখানে স্প্যান, যেটা লং স্প্যান, সেই লং স্প্যানকে বি দ্বারা প্রকাশ করা হয়েছে এবং শর্ট স্প্যানকে এ দ্বারা প্রকাশ করা হয়েছে। তো বি ইকুয়ালস টু 31 ফিট 2 ইঞ্চি। এখানে
বলে দেওয়া হয়েছে 31 ফিট 2 ইঞ্চি। তো 31 ফিট 2 ইঞ্চির থেকে আমরা যে কলামের যে 14 ইঞ্চি এটা বাদ দিলে হয় 30 ফিট। এবং অন্য যে অ্যানাদার যে পার্ট আছে, অর্থাৎ যেটা আমরা যেই স্প্যানটাকে এ দ্বারা প্রকাশ করছি, তো সেটা বলা আছে 25 ফিট 2 ইঞ্চি। এই যে এখানে 25 ফিট 2 ইঞ্চি দেওয়া আছে। 25 ফিট 2 ইঞ্চির থেকে আমরা যদি 14 ইঞ্চি বাদ দিই তাহলে প্রত্যেকটা স্প্যানের ডিস্টেন্স পাচ্ছি আমরা 24 ফিট করে। তাহলে আমরা আশা করি ড্রটা করতে পারবো। এভাবে করে অন্যভাবে যদি কোনো ডিস্টেন্স কম বেশি করে, প্রশ্নের ডিস্টেন্স কিংবা প্রশ্নের ভ্যালু অনুযায়ী ডিজাইনটা পরিবর্তন করতে হবে। তো এখন এই যে আমরা এক একটা কটা স্প্যান পাইছি, একটা দুইটা তিনটা, থ্রি মাল্টিপল থ্রি, অর্থাৎ 3 3 9টা। তো একটা স্প্যানকে আমরা যদি আলাদা করি, তো আলাদা করলে পাবো 30 ফিট 24 ফিট আর 14 ইঞ্চি 14 ইঞ্চি করে কলাম। তো এটাকে আমরা স্পেসিফিকভাবে আলাদা করে একটা স্প্যান নিয়ে আসলাম। এখন প্রশ্নে বলে দেওয়া আছে যে আপনার যে স্ল্যাব যে থিকনেসটা হবে তার উপরে ফ্লোর ফিনিশের জন্য আমাদের 1.5 ইঞ্চি এবং প্লাস্টার সেটা উপরে হতে পারে নিচে হতে পারে। এখানে আমি দেখাইছি নিচে, কারণ আমাদের যে স্ল্যাবটা হয় ফ্লোর স্ল্যাব, অর্থাৎ যে ছাদটা হয় ছাদের নিচে সাধারণত আমরা 1/2 ইঞ্চি একটা প্লাস্টার করি, এজন্য আমি নিচে এখানে দেখাইছি যে 1/2 ইঞ্চি প্লাস্টার। এটাও যদি আপনি ডিজাইন করার আগে একটু ড্র করে রাখেন তাহলে আপনার নিজের বোঝার জন্য হলেও একটু সুবিধা পেতে পারেন। আমরা তাহলে যে স্ল্যাবের যে অতিরিক্ত যে কন্ডিশনগুলো আছে এটাও ড্র করলাম, আর স্ল্যাবের যে থিকনেসটা এটা আমরা ক্যালকুলেট করব। এই জিনিসটার মাধ্যমে আমরা সেলফ ওয়েটগুলো খুব সহজে বের করতে পারবো। তো আসুন আমরা এখন স্ল্যাব থিকনেস বের করি। তো স্ল্যাব থিকনেস বের করার জন্য আমাদের একটা সূত্র আছে, সেই সূত্রটা হলো থিকনেস টি ইকুয়ালস টু লং স্প্যান ইন্টু 0.8 প্লাস FY ডিভাইডেড বাই 2 লাখ হোল ডিভাইডেড বাই 36 প্লাস 9 বিটা। তো এখন এটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্র থেকে আমরা এখানে যে 9 যে এই বিটাটা দেখতে পাচ্ছি, তো বিটা অর্থ হচ্ছে লং স্প্যান বাই শর্ট স্প্যান। তো লং স্প্যানের ডিস্টেন্স বাই শর্ট স্প্যানের ডিস্টেন্স, মূলত এটাই বোঝায়। তো দেখেন লং স্প্যান এখানে লং স্প্যানের মানটা বসাই দিছি। তো লং স্প্যানের মান হচ্ছে 30, লং স্প্যান 30, তাহলে এই 30টা এখানে বসিয়ে দিচ্ছি ইন্টু 0.8 এখানে বসিয়ে দিচ্ছি। এরপরে প্লাস FY মান এখানে দেওয়া আছে প্রশ্নে, FY ইকুয়ালস টু 60,000। তাহলে FY ইকুয়াল টু আমরা এখানে 60,000 ডিভাইডেড বাই 2 লাখ। এরপরে নিচে 36 প্লাস 9 ইন্টু বিটা ইকুয়ালস টু আমরা বলছিলাম যে লং স্প্যান হচ্ছে 30 ফিট এবং শর্ট স্প্যান হচ্ছে 24 ফিট। তো এটাকে যদি আমরা পুরোটা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 0.6984 ফিট। তো এখন যেহেতু আমরা এই ফ্লোর থিকনেস উপরে ইঞ্চি আছে নিচেও ইঞ্চি আছে, তাহলে আমরা স্ল্যাবের যে থিকনেস এটাও ইঞ্চিতে বের করার চেষ্টা করব। তো যেহেতু আমরা ফিট পাইছি, খুব সহজে আমরা ইঞ্চিতে করব 12 দিয়ে গুণ করে মাল্টিপল করে। তাহলে আমরা এখানে পাচ্ছি 8.38 ইঞ্চ থিকনেস। তো 8.38 এটা কাজের ক্ষেত্রে বলতেও যেমন ভালো শোনা যায় না, এবং কাজের ক্ষেত্রে এটা মেজারমেন্ট অ্যাকচুয়ালভাবে নেওয়াটাও কঠিন হয়। আবার মিস্ত্রিদের যদি আপনি 8.38 বলেন, ওরা হয়তো 8 ইঞ্চি কিংবা 8.25 ইঞ্চি ঢালাই দিয়ে দেবে। তো এজন্য আপনি একটু বাড়তি করে নিতে পারেন। 8.38 ইঞ্চি এটাকে আমরা 8.5 ইঞ্চি যদি আমরা কাউন্ট করি তাহলে একটু ভালো হয়। এজন্য আমরা 8.5 ইঞ্চি স্ল্যাব থিকনেসটা নিয়ে নিলাম। তাহলে আমরা এখানে স্ল্যাব থিকনেস পাচ্ছি 8.5 ইঞ্চি। এখন আমরা স্ল্যাবের উপরে যে লোড আছে এই লোড ক্যালকুলেশন করব। তো প্রথমে যে ক্যালকুলেশন করব সেটা হচ্ছে ডেড লোড।
অর্থাৎ ডেড লোড অপরিবর্তনশীল যে লোড, আশা করি ডেড লোড কি আপনারা জানেন। তো ডেড লোড এখানে ক্যালকুলেট করতে হলে যে স্ল্যাবের যে থিকনেস এইটা ইনটু আমরা স্ট্যান্ডার্ড যে প্রত্যেকটা স্কোয়ার ফিটের জন্য ডেড লোড কত ধরা হয় সেটা ইনটু আমরা ফ্যাক্টর, অর্থাৎ বিভিন্ন ফ্যাক্টরের কারণে যে একটা ফ্যাক্টর ভ্যালু, সেই ফ্যাক্টর ভ্যালু দিয়ে মাল্টিপল করে দেব। তো স্ল্যাব থিকনেস দেখেন আমরা স্ল্যাবের যে থিকনেসটা, টোটাল থিকনেসটা সেটা পাবো যদি স্ল্যাবের যে থিকনেস এবং প্লাস্টার থিকনেস এবং ফ্লোর ফিনিশের যে থিকনেস এটা যদি আমরা যোগ করে দিই, অর্থাৎ সমস্ত যে ডেড লোড যেগুলো আছে স্ল্যাবে সেইগুলো যোগ করে দেব। তো 8.5 প্লাস হাফ ইঞ্চি দেওয়া আছে, এটাকে আমরা 0.5 ইঞ্চ লিখতে পারি, প্লাস 1.5 ইঞ্চি আছে, এটাকে আমরা 1.5 ইঞ্চি লিখলাম, ইনটু স্ট্যান্ডার্ড লোড পার স্কোয়ার ফিট। এখানে ডেড লোডের জন্য 150 PSF ধরা হয় এবং ডেড লোডের জন্য 1.2 ফ্যাক্টর ভ্যালু ধরা হয়। তো এটাকে যদি আমরা মাল্টিপল করি তাহলে আমরা এখান থেকে পাবো 157.5 PSF, অর্থাৎ 157.5 পাউন্ড পার স্কোয়ার ফিট। এখন আমরা লাইভ লোড এটা বের করব। তো লাইভ লোড বের করার জন্য আমাদের যে স্ট্যান্ডার্ড লোড পার স্কোয়ার ফিট ইনটু ফ্যাক্টর। তো লাইভ লোড এখানে স্ট্যান্ডার্ড পার স্কোয়ার ফিট বা আমাদের কিন্তু প্রশ্নে এখানে দিয়ে দেওয়াই আছে যে আমরা লাইভ লোড হিসাবে এখানে 100 PSF এখানে লাইভ লোড আছে, এজন্য আমরা 100 ইন্টু এবং লাইভ লোডের জন্য ফ্যাক্টর ভ্যালু 1.6 ধরা হয়। আপনি যেভাবে ডিজাইন করবেন, আপনি বিএনবিসি কিংবা যে কোনো কোড থেকে এই ফ্যাক্টর ভ্যালুটা পরিবর্তন যদি প্রয়োজন হয় করে নিতে পারেন। তো 1.6 এটা দিয়ে 100 দিয়ে গুণ করতে হবে, গুণ করলে আমরা এখানে পাচ্ছি 160 PSF। তো টোটাল লোড পাবো কীভাবে, ডেড লোড এবং লাইভ লোড যদি যোগ করি তাহলে আমার ওই স্ল্যাবের টোটাল লোড পেয়ে যাব। তাহলে এখানে ডেড লোড 150 এবং লাইভ লোড 160, এটা দুইটাকে যদি আমরা যোগ করি 317.5 PSF ভ্যালু পেয়ে যাব। আচ্ছা, তাহলে আমরা স্ল্যাবের লোড ক্যালকুলেশন করে ফেললাম। এখন আমাদের মোমেন্ট বের করতে হবে। আমাদের যে স্ল্যাবের, অর্থাৎ এই যে আমরা একটা পোর্শন নিছি, অর্থাৎ একটা স্প্যান নিছি, এই স্প্যানের পজিটিভ এবং নেগেটিভ মুভমেন্টগুলো এটা ক্যালকুলেশন করব এবং যে কোনো একটা ডাইরেকশনে। আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আমরা শর্ট স্প্যানের যে মুভমেন্ট আছে সেই মুভমেন্ট ক্যালকুলেশন করব। তো শর্ট স্প্যান বলতে আমি এই যে ছোটো যে স্প্যানটা অর্থাৎ 24 ফিট এবং অন্য পাশে 30 ফিট, এই জন্য এটাকে শর্ট স্প্যান বলছি এবং শর্ট স্প্যানের কি আমরা ডিনোট করছি এ দিয়ে, অর্থাৎ এ স্প্যানও বলতে পারি। তো এই স্প্যানের এখন আমরা মুভমেন্ট ক্যালকুলেশন করব। তো শর্ট স্প্যান আমরা পজিটিভ মুভমেন্ট বের করব, এজন্য শর্ট স্প্যানের যে পজিটিভ মুভমেন্ট বের করার জন্য এই সূত্রটা ব্যবহার করতে পারেন যে শর্ট স্প্যান ডেড লোড কোএফিসিয়েন্ট ইন্টু ডেড লোড ইন্টু শর্ট স্প্যান স্কোয়ার প্লাস শর্ট স্প্যান লাইভ লোড কোএফিসিয়েন্ট ইন্টু লাইভ লোড ইন্টু শর্ট স্প্যান স্কোয়ার। অর্থাৎ শর্ট স্প্যানের যে ডেড লোড কোএফিসিয়েন্ট আছে সেটাকে সংক্ষিপ্ত আকারে এভাবে লিখবেন CADL, এরপরে যেহেতু ডেড লোড WDL ইন্টু শর্ট স্প্যান এর হোল স্কোয়ার প্লাস কোএফিসিয়েন্ট অফ শর্ট স্প্যান লাইভ লোড ইন্টু লাইভ লোড ইন্টু শর্ট স্প্যানের হোল স্কোয়ার। এটার ভ্যালুটা শর্ট স্প্যানের যে কোএফিসিয়েন্টটা এটা আপনারা প্রশ্নে পেয়ে যাবেন কিংবা যে কোনো চার্ট থেকে নিয়ে নেবেন। তো এখানে আমরা যে কোএফিসিয়েন্ট ভ্যালুটা পাইছি সেটা হচ্ছে 0.039,
ডেড লোড আমরা ক্যালকুলেশন করে 157.5 পেয়েছি এবং এ এর মান হচ্ছে 24 এর হোল স্কোয়ার। এখানে কোএফিসিয়েন্ট অফ লাইভ লোড অফ শর্ট স্প্যান সেটা হচ্ছে 0.048, লাইভ লোড 160 ইন্টু 24 হচ্ছে শর্ট স্প্যানের ডিস্টেন্স এর হোল স্কোয়ার। পুরোটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 7961.76 পাউন্ড পার ফিট। এখন এখানে পাউন্ড পার ফিট আছে, আমরা এটাকে কি ফিটে নেওয়ার জন্য 1000 দিয়ে ডিভাইড করব। 1000 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে 7.96 কিপ পার ফিট এই ভ্যালুটা পাবো। তাহলে আমরা পজিটিভ মুভমেন্ট পেয়ে গেলাম শর্ট স্প্যানের। এখন শর্ট স্প্যানের নেগেটিভ মুভমেন্টটা বের করব। তো নেগেটিভ মুভমেন্ট বের করার যে সূত্রটা সেটা হলো শর্ট স্প্যানের যে কোএফিসিয়েন্ট ইন্টু টোটাল লোড ইন্টু শর্ট স্প্যান স্কোয়ার। এটা করলেই আমরা শর্ট স্প্যানের নেগেটিভ মুভমেন্টটা পেয়ে যাব। এখন শর্ট স্প্যানের যে কোএফিসিয়েন্ট আছে এটা দিয়ে আমরা টোটাল লোড যেটা আছে সেটার সাথে শর্ট স্প্যানের ডিস্টেন্সকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা পেয়ে যাব যে শর্ট স্প্যানের নেগেটিভ মুভমেন্ট। তাহলে সি এ অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ শর্ট স্প্যান এটার নেগেটিভ মুভমেন্টের ক্ষেত্রে আমাদের যে ভ্যালুটা সেটা আমরা পেয়েছি 0.074 ইন্টু টোটাল লোড 317.5 ইন্টু শর্ট স্প্যান ডিস্টেন্স 24 হোল স্কোয়ার। তাহলে আমরা শর্ট স্প্যানের যে ভ্যালুটা পেলাম এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা এখানে 13,716 পাউন্ড ফিট এই ভ্যালুটা পাই। এখন এটাকে যদি কি ফিটে নিতে হয় তাহলে আমরা 1000 দিয়ে ভাগ করে দেব, তাহলে আমরা যেটা পাই 13.616 কিপ পার ফিট। মোমেন্টটাকেও বের করে ফেললাম। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা রেইনফোর্সমেন্ট বের করব। তো রেইনফোর্সমেন্ট বের করার যে সূত্রটা সেটা হচ্ছে মোমেন্ট প্লাস এরিয়া ইন্টু ফাই ইন্টু এফ ওয়াই ইন্টু ডি মাইনাস a/2। এখান থেকে যদি আমরা এটাকে যদি বামে নিয়ে আসি এবং এমটাকে যদি ডানে নিয়ে আসি তাহলে ফর্মটা এরকম দাঁড়ায়। এখানে এখন আমাদের কাজ হলো ভ্যালুগুলো বসিয়ে দেওয়া। তো প্লাস অর্থাৎ পজিটিভ মোমেন্ট অফ এ ডিরেকশন অর্থাৎ শর্ট ডিরেকশন, যে পজিটিভ মোমেন্টটা পেয়েছি অর্থাৎ এর আগে যে ক্যালকুলেশনটা করছি 7.96 এখানে 96 হবে 7.96 ইন্টু 12, কারণ এখানে আমরা ফিট পাইছি, এখানে আমাদের ইঞ্চিতে ক্যালকুলেট করতে হবে, এই জন্য আমরা ইন্টু 12। এখানে ফাইর ভ্যালু 0.9 ইন্টু এফ ওয়াইয়ের ভ্যালু 60 ইন্টু, কারণ এখানে আমরা কিপ ফিট হিসেবে করছি 7.96, এখানে আমরা যেটা পাইছি এখানে সেটা হচ্ছে কিপ ফিট। এই জন্য আমরা এখানে 60,000কে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে আমরা এটা আবার কিপের ভ্যালুতে চলে আসবে। এই জন্য আমাদের এটাকে 60 লিখতে হবে। এফ ওয়াই 60 ইন্টু ডি এর মান হচ্ছে 7.5 মাইনাস a/2। এটাকে আমাদের রেইনফোর্সমেন্ট বের করার জন্য এখানে এই ডি এর ভ্যালু 7.5 হলো কীভাবে, আমরা টোটাল যে ফ্লোরের যে থিকনেস পেয়েছি সেটা হচ্ছে 8.5। তো ইফেক্টিভ ডেপথ হলো টোটাল যে আমরা যে ডেপথ ফ্লোর ডেপথ পেয়েছি সেখান থেকে যদি 1 মাইনাস করে দিই তাহলে যে ডেপথটা আসে সেটা হচ্ছে ইফেক্টিভ ডেপথ। তো a/2 এখানে আমরা রেইনফোর্সমেন্ট বের করার জন্য বিভিন্ন ভ্যালু নিতে পারি। ফার্স্টে 0.2 নিলে বের করাটা সুবিধা হয়, এই জন্য a/2 এই পুরো মানটা 0.2 এই হিসাবে কাউন্ট নিতে পারেন। তো এটাকে পুরোটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা যেটা পাই সেটা হলো 0.24 ইঞ্চি স্কোয়ার। তাহলে আমরা এস এর ভ্যালু পেয়েছি 0.24 ইঞ্চি স্কোয়ার। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এ এর মানটা বের করব। আমরা জানি a ইকুয়ালস টু ASA ইন্টু এফ ওয়াই ডিভাইডেড বাই 0.84 ইন্টু এফ প্রাইম সি ইন্টু বি। ওকে, তো এখন এখানে প্রত্যেকটার ভ্যালু বসাই দেবো। তো AS এর মান আমরা 24 পেয়েছি, এফ ওয়াই এর মান 60.85 ইন্টু এ প্রাইম সি এখানে আছে 3, কারণ
এ প্রাইম সি এর মান হচ্ছে 3000, ওইটাতে 1000 দিয়ে ভাগ করলে 3। আর বি, এখানে স্ল্যাবের ক্ষেত্রে বি এর ভ্যালু সাধারণত 12 হয়। তো এটাকে ক্যালকুলেট করলে আমরা 0.47 ইঞ্চ এইটা ভ্যালুটা পাই। তো দেখেন আমরা প্রথমে কিন্তু এখানে একটা মান ধরে নিচ্ছি, কিন্তু এটা কি ঠিক আছে কি না এটা আমরা যাচাই বাছাই করার জন্য কয়েকটা ট্রায়াল দেব। তো যাচাই বাছাই করার জন্য ফার্স্টে যে ট্রায়ালটা দেবো সেটা হচ্ছে এখানে যে ভ্যালুটা পেয়েছি ওইটা আবার এতে বসায় দেখতে হবে, চেক করে যে আসলেই ওই ভ্যালুটা আসে কিনা। তো আবার সূত্রটা লিখলাম, সূত্রটা লেখার পরে আমরা ক্যালকুলেশন করে দেখতে পেলাম যে 0.24 ইঞ্চি স্কোয়ারই আসে, অর্থাৎ এখানের যে ভ্যালুটা আর এইখানের ভ্যালু একই আসছে। তাহলে বোঝাই যাচ্ছে যে আমাদের এই 0.24 এটা ঠিক আছে ভ্যালুটা। অর্থাৎ একই জিনিস যদি দুবার রিপিট করে তাহলে মনে করতে হবে যে আগে যে আমরা যে ভ্যালুটা পেয়েছি সেটা ঠিক আছে। তো আমরা রেইনফোর্সমেন্ট এটা বের করে ফেললাম 0.24 ইঞ্চি স্কোয়ার। তো এখন আমরা যেটা করব যে এই যে আমরা রেইনফোর্সমেন্টটা পেয়েছি এটা যদি মিনিমাম যে রেইনফোর্সমেন্টটা আছে তার থেকে যদি কম হয় তাহলে এটা নেওয়া যাবে না, আর যদি বেশি হয় তাহলে ওই ভ্যালুটাই নিতে হবে। তো আমরা জানি যে মিনিমাম রেইনফোর্সমেন্টের যে সূত্রটা সেটা হলো ASA ইকুয়ালস টু 0.0018 ইন্টু বি ইন্টু টি ইন্টু 1.5। তো 0.0014 ইন্টু বি হচ্ছে স্ল্যাবের ক্ষেত্রে সাধারণত 12 হয়, টি হচ্ছে থিকনেস 8.5, 1.5 ফ্যাক্টর। তো এই সব কটাকে যদি আমরা গুণ করি তাহলে কত পাচ্ছি 0.275, আর আমরা এখানে পেয়েছি 0.24। তাহলে অবশ্যই যেহেতু এটা বেশি হয়েছে এই জন্য আমাদেরকে এটা নিয়ে কাজ করতে হবে। আমরা রেইনফোর্সমেন্ট পেলাম 0.274 ইঞ্চি স্কোয়ার পার ফিট। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে স্পেসিফিক বের করব যে স্ল্যাবের যে রেইনফোর্সমেন্টগুলো আমরা অ্যাপ্লাই করব সেটা কতটুকু ডিস্টেন্স পর পর আমাদের রেইনফোর্সমেন্টটা অ্যাপ্লাই করতে হবে কিংবা বসাতে হবে। আমরা জানি স্পেসিং বের করার জন্য যে সূত্রটা সেটা হচ্ছে এরিয়া অফ বার ইউজ ইনটু উইড অফ স্ট্রাপ ডিভাইডেড বাই এরিয়া রিকোয়ার্ড। এখন এখানে এরিয়া অফ বার ইউজ, এখানে আমরা 10 নম্বর যে বারটা আছে সেটা ইউজ করব। তো এই 10 নম্বর বারের যে এরিয়া সেটা হচ্ছে 0.121, এটা চার্ট থেকে আপনারা দেখে নেবেন। এবং উইড অফ স্ট্রাপ, এটা হচ্ছে স্টিরাপ, সেটা হচ্ছে আমরা যে স্টিরাপের যে উইড থাকবে সেটা হচ্ছে 12। এরিয়া রিকোয়ার্ড এখানে আমরা যে ভ্যালুটা এর আগে পেয়েছি 0.275 এটা বসিয়ে দিলাম। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি 5.28 ইঞ্চ। তো এখন ওই একই ব্যাপার যে ফ্র্যাকশন ভ্যালু আসলেও সেই ফ্র্যাকশন ভ্যালুটা যদি কোনো একটা রাউন্ডে আমরা নিয়ে আসতে পারছি না, কারণ এখানে তো অনেক রেইনফোর্সমেন্ট আমরা যে রডগুলো ব্যবহার করব। তো এখানে যদি আমরা 5.28 অর্থাৎ এইভাবে করে করে যদি রডগুলো বসাতে চাই 2828 এভাবে করে, তাহলে কিংবা 5.25 করেও যদি বসাতে চাই তাহলে দেখা যাচ্ছে যে কাজের ক্ষেত্রে অসুবিধা দেখা দিতে পারে। এই জন্য আমরা একটা রাউন্ড ফিগার হিসেবে নিতে পারি যে 5 ইঞ্চ সেন্টার টু সেন্টার, অর্থাৎ প্রত্যেকটা রেইনফোর্সমেন্ট 5 ইঞ্চি পর পর নিতে হবে। তো দেখেন এখানে কিন্তু আমরা কমিয়ে দিছি, কিন্তু থিকনেসের ক্ষেত্রে বাড়ায় দিছি, কারণ যদি আমরা থিকনেস কমাই দিই তাহলে স্ট্রেন্থ কমে যাবে, এবং আমরা যদি রেইনফোর্সমেন্ট যদি এখানে 5.28 আছে তার থেকে যদি রেইনফোর্সমেন্টের স্পেসিফিকটা বাড়াই দিই তাহলে আবার স্ট্রেন্থ কমে যাবে, অর্থাৎ এই ক্ষেত্রে কমাতে হবে এবং ফ্লোর থিকনেসের ক্ষেত্রে যে ভ্যালুটা আসবে সেটা বাড়াই দিতে হবে। তো আমরা রেইনফোর্সমেন্টের যে স্পেসিংটা সেটা বের করে ফেললাম। এখন আমরা যেটা করব যে স্পেসিংটা বের করার পরেও আমাদের একটা প্রবলেম দেখা দিচ্ছে, সেটা হচ্ছে যে আমরা যে নেগেটিভ জোনটা ইউজ করতেছি সেই নেগেটিভ জোনে তো আমাদের যে রেইনফোর্সমেন্টটা এটা কম ইউজ হচ্ছে, কারণ আমরা যদি এটা L/4 যদি এখানে যে মাঝখানে যে স্প্যানটা আসছে এখানে যে ভ্যাকুয়ামটা তৈরি হয় সেই ভ্যাকুয়ামটা আমাদেরকে এক্সট্রা টপ হিসাবে এখানে অ্যাপ্লাই করতে হবে।
তো চিত্রে দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর জন্য একটা ফিগার ড্র করছি। এখানে বলে দেওয়া আছে যে উই আর ইউজিং 10 বার at 5 inch center to center at bottom along short direction, crank 50% bar টু নেগেটিভ জোন। তাহলে এইখানের জন্য যে এক্সট্রা টপ ইউজ করতে হবে, সেটার জন্য আমাদের ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের রেনফোর্সমেন্ট বের করতে হবে। তাহলে রেনফোর্সমেন্ট বের করতে হবে কোনটার জন্য? এই নেগেটিভ জোনের জন্য। এটা হচ্ছে আমাদের নেগেটিভ জোন। আমরা পজিটিভ জোনের যে রেনফোর্সমেন্টগুলো এটা পেয়ে গেছি। এখন আমাদের নেগেটিভ জোনের রেনফোর্সমেন্ট বের করতে হলে আমাদের যে সূত্রটা আসে সেটা হচ্ছে একই সূত্র। এখন জাস্ট এখানে নেগেটিভ জোনের যে মুভমেন্টটা পেয়েছি সেটা এখানে বসায় দিবেন, আর একইভাবে এর আগে যেটা করছি ওইভাবে করে করতে হবে। তো এখানে প্রথমে আমরা যে ভ্যালুটা পেয়েছি সেটা হচ্ছে 4.14 ইঞ্চি স্কোয়ার। অ্যাগেইন আমরা এর ভ্যালু এখানে বসিয়ে দেব। তো এখানে এর যে সূত্রটা সেটা দেখতে পাচ্ছেন যে এ ইকুয়ালস টু এ FY ডিভাইডেড বাই 0.85 ইন্টু এ প্রাইম সি ইন্টু বি। এখানে ভ্যালুগুলো বসিয়ে দিলে আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 0.812। এখন এটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য আমরা একটা চেক করব। সেই জন্য আবার সেই সূত্রটা লিখলাম, সূত্র করে এখানে যে মুভমেন্ট আছে সেটা লিখলাম। এখানে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো এখানে বসিয়ে এখানে এই যে এইখানে যে এর ভ্যালুটা পেয়েছি সেই এর ভ্যালুটা এখানে বসিয়ে দিতে হবে 0.81/2। এখন এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি 0.427 ইঞ্চি স্কোয়ার। এখন এই এএসএ এটা আবার বসাবো আমরা যে সূত্রটা আছে সূত্রটার ভিতরে। তো এএসএ আমরা পাইছি 0.427, এখানে 0.427 এই ভ্যালুটা বসিয়ে দেবো ইন্টু FY। FY এর মান হচ্ছে 60, সেম একইভাবে বসাবো। তো আমরা এর মান পেলাম 0.837। তো দেখেন এখন 0.837 আর এর আগে আমরা পেয়েছি 0.812, মিলল না। এই জন্য আমাদেরকে আবার চেক করতে হবে। সরি, আপনার এটা না মিললেও মূলত এইখান থেকে আমরা এই ভ্যালুটা মিলাবো যে এই ভ্যালুটা মিলছে কিনা। এখানে 0.414 আর এখানে আছে 0.427, এটা এক হয় নাই। এই জন্য আমরা কি করব, আবার এটাকে চেক দেব। চেক দেওয়ার জন্য আবার সূত্রটা লিখলাম, লিখে এখানে আমরা যে এখানে এর ভ্যালুটা পেয়েছি সেটা এখানে লিখে দেব। তাহলে দেখেন 0.427, এখানেও আমরা 0.427 মিলে গেছে। তাহলে আমরা এই ভ্যালুটা নিতে পারি 0.427 ইঞ্চি স্কোয়ার পার ফিট। তাহলে আমরা এখান থেকে রেনফোর্সমেন্ট পেয়ে গেলাম। তো এখন আমরা অলরেডি যতটুকু প্রোভাইড করছি সেটা আমরা বের করব। তো অলরেডি কতটুকু প্রোভাইড করছি সেটা বের করার জন্য সূত্রটা হচ্ছে এটা AS1, অর্থাৎ অলরেডি প্রোভাইড করছি এরিয়া অফ বার ইউজ ইন্টু উইড অফ স্টিরাপ divided by center to center distance from one street to another street bar। তো এটাকে আমরা ক্যালকুলেশন করি 0.121 ইন্টু 12 5 ইন্টু 2। এটা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাই 0.1452 ইঞ্চি স্কোয়ার পার ফিট। এইটুকু আমরা অলরেডি প্রোভাইড করছি। আর তাহলে আমাদের এক্সট্রা রেইনফোর্সমেন্ট কতটুকু প্রয়োজন? তো AS2 ইকুয়ালস টু এখানে টোটাল রেইনফোর্সমেন্ট 4.427, অর্থাৎ এই যে আমরা যে ভ্যালুটা পেয়েছি 0.427 মাইনাস এখানে অলরেডি প্রোভাইড করছি 0.1452, এটা মাইনাস করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে এই যে রেইনফোর্সমেন্টটা, এই রেইনফোর্সমেন্ট আমাদেরকে এক্সট্রা প্রোভাইড করতে হবে। ওকে, এখন তাহলে আমরা স্পেসিফিকটা বের করে ফেলি যে স্পেসিফিক যে আমাদের যে ডিস্টেন্সটা কতটুকু হবে। তো এটার যে স্পেসিফিকটা এটা বের করার সূত্র হলো আমরা এর আগেও জেনেছি স্পেসিং ইকুয়ালস টু এরিয়া অফ বার ইউজ ইন্টু উইড অফ স্টিরাপ ডিভাইডেড বাই এরিয়া রিকোয়ার্ড। এটার যে ভ্যালুগুলো এটা বসিয়ে দেই যে 0.121 ইন্টু 12 ডিভাইডেড বাই 0.2823, এটা বসিয়ে দিলে আমরা পাচ্ছি 5.14 ইঞ্চি।
অর্থাৎ এখানে 5.14 ইঞ্চি আছে, তো আমরা এখানে 5 ইঞ্চি নিব। অর্থাৎ আমরা যে এক্সট্রা টপ যে এখানে ইউজ করব, এখানে যে এক্সট্রা টপগুলো ইউজ করব, এই এক্সট্রা টপগুলো এই শর্ট স্প্যান বরাবর এই এক্সট্রা টপগুলো আমাদের 5 ইঞ্চি পরপর ব্যবহার করতে হবে। তাহলে আমরা শর্ট ডিরেকশনের যে ক্যালকুলেশনগুলো এগুলো আমরা করে ফেললাম। অর্থাৎ শর্ট ডিরেকশনে যে সমস্ত যতটুক আমাদের রেনফোর্সমেন্ট দিতে হবে এবং এর জন্য যতটুক এক্সট্রা টপ দিতে হবে সেটা আমরা বের করলাম। এখন আমাদের কাজ হচ্ছে লং ডিরেকশনেরটা বের করা। তো লং ডিরেকশন একই কাজ, একই ধরনের সব কাজই একই। তো শর্ট ডিরেকশনটা যেহেতু ধীরে ধীরে বলে ফেলছি, আশা করি বুঝতে পারছেন। তো এখন যে লং যে স্প্যানটা আছে, লং স্প্যানের এটা একটু কুইক বলার চেষ্টা করব, কারণ একই কাজ। তো লং ডিরেকশন ক্যালকুলেট করার জন্য প্রথমে আমরা লং ডিরেকশনের যে পজিটিভ মুভমেন্ট এবং নেগেটিভ মুভমেন্ট এটা বের করব। তো পজিটিভ মুভমেন্টের যে বের করার সূত্র দেখতে পাচ্ছেন যে পজিটিভ মুভমেন্ট ইকুয়ালস টু লং স্প্যান ডেড লোড কোএফিসিয়েন্ট ইন্টু ডেড লোড ইন্টু লং স্প্যান স্কোয়ার প্লাস লং স্প্যান লাইভ লোড কোএফিসিয়েন্ট ইন্টু লাইভ লোড ইন্টু লং স্প্যান স্কোয়ার। এখানে যে লং স্প্যান ডেড লোড কোএফিসিয়েন্ট আছে সেটা প্রশ্নে কিংবা আপনি চার্ট থেকে দেখে নেবেন, এবং ডেড লোড যেটা আছে সেটা দিবেন, এবং লং স্প্যানের যে ডিস্টেন্সটা সেটা দিয়ে তার হোল স্কোয়ার হবে, প্লাস লং স্প্যান লাইভ লোড কোএফিসিয়েন্ট চার্ট থেকে নিয়ে নেবেন, লাইভ লোডটা দিয়ে ইনটু লং স্প্যান ডিস্টেন্সের হোল স্কোয়ার করবেন। এটাকে ক্যালকুলেট করে আমরা 5148 পাউন্ড পার ফিট পাচ্ছি। এটাকে কি ফিটে নিয়ে আসবো 1000 দ্বারা ডিভাইডেড করে। এরপরে লং স্প্যানের যে নেগেটিভ মুভমেন্ট এটা সেম একইভাবে বের করব। এটার সূত্রটা একটু ডিফারেন্ট। লং স্প্যান যে কোএফিসিয়েন্টটা নেগেটিভ মুভমেন্টের ক্ষেত্রে সেই কোএফিসিয়েন্ট ইন্টু টোটাল লোড ইন্টু লং স্প্যানের হোল স্কোয়ার। তো কোএফিসিয়েন্টটা লিখলাম, টোটাল লোড লিখলাম ইন্টু আমরা 30 অর্থাৎ লং স্প্যানের ডিস্টেন্সের হোল স্কোয়ার করলাম। এটাকে পাউন্ড পার ফিট বের করলাম, এরপরে কি পার ফিট এটাতে কনভার্ট করে নিলাম 1000 দ্বারা ডিভাইডেড করে। তাহলে আমরা মুভমেন্ট 1000 দ্বারা ডিভাইডেড করে তাহলে আমরা মুভমেন্ট পেয়ে গেলাম। এরপরে আমরা যেটা করব যে রেনফোর্সমেন্ট বের করব। তো রেনফোর্সমেন্ট বের করার জন্য আমাদের যে সূত্রটা সেটা আমরা এখানে লিখব যে লং স্প্যানের পজিটিভ মুভমেন্ট অর্থাৎ পজিটিভ মুভমেন্টের যে রেনফোর্সমেন্টটা এটা বের করবো, এই জন্য পজিটিভ মুভমেন্ট নিয়ে কাজ করব। তো পজিটিভ জোন নিয়ে যেহেতু কাজ করব সেহেতু পজিটিভ মুভমেন্ট নিতে, তো পজিটিভ জোনের রেনফোর্সমেন্ট বের করার জন্য আমরা পজিটিভ যে মুভমেন্টটা আমরা এখানে পাইছি 5.14, এই যে 5.14 ইন্টু 12 ডিভাইডেড বাই এখানে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো বসিয়ে a/2 এর ভ্যালু ফার্স্টে আমরা 0.2 ধরে নেব। এটাকে ক্যালকুলেট করলে 0.156 ইঞ্চি স্কোয়ার এটা পেয়ে যাব। এরপরে এ এর যে ভ্যালুটা এটা আমরা পেয়ে যাব এই সূত্রের ভিতরে ভ্যালুগুলো বসিয়ে দিলে। তো এই সূত্রের ভিতরে ভ্যালু বসালে আমরা যেটা পাই 0.305 ইঞ্চি। এখন এই ভ্যালুটা ঠিক আছে কিনা এটা জানার জন্য আমাদেরকে আবার চেক করতে হবে। চেক করার জন্য ফর্মুলাগুলো বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে আমরা ভ্যালুগুলো বসিয়ে আমরা যে ভ্যালুটা রেজাল্ট ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 0.155 ইঞ্চি স্কোয়ার পার ফিট। এটা আমরা এ এর ভ্যালুতে এস এর মানটা বসিয়ে দেবো 0.155। এটা বসিয়ে দিলে আমরা পাচ্ছি 304। দেখেন 0.155 আর এখানে হচ্ছে 0.156। এই জন্য আমরা আরেকবার ট্রায়াল করব। ট্রায়াল করে দেখেন 0.155 এবং 0.155 এটা মিলে গেছে। যেহেতু মিলে গেছে তাহলে আমরা রেনফোর্সমেন্ট পজিটিভ জোনের জন্য 0.155 ইঞ্চি স্কোয়ার পার ফিট এটা নিতে পারি। আমাদের যে মিনিমাম যে রেনফোর্সমেন্ট আছে সেটার থেকে বেশি আছে কিনা এটা চেক করার জন্য মিনিমাম যে রেনফোর্সমেন্টটা এটা দেখব। 0.275 ইঞ্চি স্কোয়ার পার ফিট হচ্ছে মিনিমাম আমাদের রেনফোর্সমেন্ট এখানে ইউজ করতেই হবে। আমরা এখানে পেয়েছি
155, তাহলে এটা নেওয়া যাবে না, আমাদের এই যে রেনফোর্সমেন্টটা পেয়েছি এটা নিয়ে কাজ করতে হবে। এখন আমাদের কাজ যেটা সেটা হচ্ছে স্পেসিংটা বের করা। তো স্পেসিংটা বের করার জন্য আমাদের যে ফর্মুলাটা সেটা এরিয়া অফ বার ইউজ ইন্টু উইড অফ স্টিরাপ ডিভাইডেড বাই এরিয়া রিকোয়ার্ড। এই ভ্যালুগুলো আমরা বসিয়ে দিলাম। যে 10 নম্বর যে আমরা যে রেনফোর্সমেন্ট ইউজ করব তার যে এরিয়াটা সেটা 0.121 ইন্টু 12 বাই এরিয়া রিকোয়ার্ড 0.275, এটাকে ডিভাইড করে ক্যালকুলেশন করলে আমরা 5.28 পাই। এটাকে আমরা একটা ফিগারে রাউন্ড ফিগারে আনার জন্য 5 ইঞ্চি এটা নিতে পারি। অর্থাৎ আমরা লং স্প্যানে যে রেনফোর্সমেন্টগুলো ইউজ করব, অর্থাৎ 10 নম্বর যে রেনফোর্সমেন্টগুলো ইউজ করব সেটাকে আমাদের 5 ইঞ্চি পরপর আমাদের সাজাতে হবে। এখন আমরা এখানে যে পজিটিভ জোনের জন্য যে ক্যালকুলেশন করছি, এখন আমরা নেগেটিভ জোনের জন্য ক্যালকুলেশনটা করব। তো নেগেটিভ জোনের জন্য ক্যালকুলেশন করার জন্য একটা ড্র করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে পজিটিভ জোন এবং এটা হচ্ছে নেগেটিভ জোন। তো নেগেটিভ জোনে যেহেতু 50% থাকে, তো নেগেটিভ জোনের ক্যালকুলেশন করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে নেগেটিভ মুভমেন্ট নিয়ে কাজ করে নেগেটিভ রেনফোর্সমেন্টটা বের করব। তো নেগেটিভ রেনফোর্সমেন্ট বের করার জন্য একই সূত্র, জাস্ট নেগেটিভ এম, অর্থাৎ নেগেটিভ যে মুভমেন্টটা আমরা পেয়েছি সেটা দেখে নিতে পারি। 11.716 এই নেগেটিভ মুভমেন্টের ভ্যালুটা বসিয়ে আমরা যেটা পাবো 0.357 ইঞ্চি স্কোয়ার। এটাকে আমরা যে এর যে সূত্রটা আছে, তো এই সূত্রটা আমরা বসিয়ে যে ভ্যালুটা পাবো 0.70 ভ্যালুটা আমরা এর ভ্যালু এখানে বসিয়ে 0.70 ভ্যালু বসিয়ে আমরা পাচ্ছি 0.365, আর আমরা এখানে পেয়েছিলাম 357, তাহলে এক হলো না। তো এটা করার জন্য আমাদেরকে আবার ট্রায়াল দিতে হবে। তো ট্রায়াল দিয়ে এটা চেক করে নিতে হবে, কিন্তু 357 এখান থেকে আমরা মোটামুটি এটা আপনি বারবার করে এটাকে অ্যাকুরেট করে নেবেন। ওকে, যেহেতু এখানে 0.70 এবং 0.71 আসছে খুবই কাছাকাছি, এর জন্য আমরা রেনফোর্সমেন্ট হিসেবে 0.365 এটা নিয়ে কাজ করে দেখতে পারেন। তো এখানে যত অ্যাকুরেট নেবেন আপনার ডিজাইনটা তত অ্যাকুরেট হবে। আমি দ্রুত করার জন্য আর এখানে ক্যালকুলেশনটা বাড়াইনি, এই পর্যন্তই ক্যালকুলেশনটা করে রেখে দিছি। তো আপনি বারবার ট্রায়াল করে একেবারে অ্যাকুরেট করে নেবেন, যে এস এর মানটা একেবারে একই যেন চলে আসে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অলরেডি কতটুকু প্রোভাইড করছি সেটা হচ্ছে বের করার যে সূত্রটা সেটা হচ্ছে এটা, যে এরিয়া বার ইউজ এখানে 0.121 ইন্টু হিস্ট্রি অফ উইথ 12 ইন্টু আমরা যে মেন বারগুলোটা ইউজ করছি 5 ইঞ্চি পর পর ইউজ করবো, এবং ইন্টু 5 ইঞ্চি পর পর ইন্টু 2, অর্থাৎ দুইটা জালি। তো এটাকে ক্যালকুলেট করলে 0.1452 ইঞ্চি স্কোয়ার হচ্ছে আমরা এখানে অলরেডি প্রোভাইড করছি। তো আমাদের যেটা করতে হবে এখন এক্সট্রা রিকোয়ার্ড যেটা সেটা বের করতে হবে। এক্সট্রা রিকোয়ার্ড ইকুয়ালস টু টোটাল রেনফোর্সমেন্ট মাইনাস অলরেডি প্রোভাইড। তো টোটাল যে আমাদের যে রেনফোর্সমেন্টটা সেটা হচ্ছে 0.365 এই যে 0.365, এটা হচ্ছে আমাদের এই 0.365 টোটাল রেনফোর্সমেন্ট প্রয়োজন, যেটা 0.365 মাইনাস আমরা অলরেডি প্রোভাইড করছি যেটা 0.1452, এটা মাইনাস করলে 0.2198, এটা হচ্ছে আমাদের এক্সট্রা রেনফোর্সমেন্ট রিকোয়ার্ড। তো এখন এক্সট্রা রিকোয়ারমেন্ট যেটা দরকার সেটা কতটুকু স্প্যান কিংবা কতটুকু ডিস্টেন্স পর পর আমাদের প্রোভাইড করতে হবে, সেটা করার জন্য আমাদের যে ফর্মুলাটা সেটা হলো যে স্পেসিং ইকুয়ালস টু এরিয়া অফ বার ইউজ ইন্টু উইড অফ স্ট্রিপ ডিভাইডেড বাই এরিয়া রিকোয়ার্ড। তো এখন এখানে আমরা আমাদের যে ভ্যালুগুলো আমরা পেয়েছি সেগুলো বসিয়ে দেবো। এরিয়া অফ বার ইউজ, এখানে আমরা যে বার 10 নম্বর যে বারটা ইউজ করছি সেটা হচ্ছে 0.121 ইন্টু
উইড অফ স্টিরাপের উইড এবং এরিয়া রিকোয়ার্ড 0.2198 এটা যদি আমরা বসিয়ে ক্যালকুলেট করে 6.61 ইঞ্চি। তো যেহেতু 6.61 ইঞ্চি এখানে কাজের ক্ষেত্রে অসুবিধা হয়, সেজন্য আমরা যেইটা কাজের সুবিধার্থে এটাকে 6.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার ডিস্টেন্স ধরে নিতে পারি। তাহলে আমরা এখানে এক্সট্রা রেনফোর্সমেন্টের স্পেসিংটাও আমরা পেয়ে গেলাম। তো আশা করি এভাবে আপনারা যে কোনো 2A স্ল্যাবের ডিজাইনগুলো করতে পারবেন। তো ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।